হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের যেটা 9 নম্বর স্কুল, এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসার গুলো পরপর দেখে নেব। দেখো আমাদের 9 নম্বর স্কুল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল এইচএস থেকে আজকের আমাদের প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে, ক্লোরোফর্ম এর স্ফুটনাঙ্ক। ক্লোরোফর্ম মানে CH3, এটা যেটা স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট সেটা হচ্ছে 61°C। এরপরে পরের পাতায় চলে যাব। দেখো এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে 1 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান কত? আনসার হবে 9.8 নিউটন। কেমন? যদি বলে 2 কেজি তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবে, যদি বলে 3 কেজি তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবে। কেমন? এরপরে কার্বনের কোন রূপভেদ তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী? কার্বনের রূপভেদগুলির মধ্যে গ্রাফাইট হচ্ছে এমন একটি রূপভেদ যেটা তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তাপ পরিবহন করতে পারবে কিন্তু তড়িৎ যাবে না তার মধ্যে দিয়ে, তড়িতের কুপরিবাহী। সেরকম একটি উদাহরণ হচ্ছে হিরে। হিরে হচ্ছে কার্বনের একটা রূপভেদ যেটা তাপ পরিবহন করতে পারে কিন্তু কোনো ওর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ বা তড়িৎ বা কারেন্ট কিন্তু যায় না। এরপরে শূন্যস্থান পূরণ করো। দেখো ড্যাশ পরিমাপের উপায়কে গাউসের উপায় বলা হয়। এখানে কি পরিমাপ করা হয়? এই শূন্যস্থানে তোমরা বসাবে তড়িৎ আধান। কেমন? তড়িৎ আধান। সঠিক পরিচয় দাও। ইনি একজন বিজ্ঞানী যিনি প্রমাণ করেন পরমাণুতে ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক চার্জযুক্ত একটি কণা থাকে যেটি হলো প্রোটন। বিজ্ঞানীর নাম কি? এখানে যিনি আবিষ্কার করেছিলেন প্রোটন তার নাম হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড। এরপর দেখো সাজিয়ে নিয়ে উত্তর লেখো। এখানে দেওয়া হয়েছে এমন একটা ছত্রাক নাশক যৌগ যেটি সিগারেটের ধোঁয়া থেকে উৎপন্ন হয়। এটার নাম দেখো সাজিয়ে লেখো। এটা হচ্ছে ক্যাডমিয়াম। কেমন? ক্যাডমিয়াম। এটা হচ্ছে ক্যাডমিয়াম। নেক্সট এখানেও সাজাতে হবে হাইড্রোজেনের সাপেক্ষে ধাতুদের সক্রিয়তা ক্রমানুযায়ী সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? সবচেয়ে যেটা অ্যাক্টিভ সক্রিয় মেটাল, যেটা অ্যাক্টিভ মেটাল সেটা হচ্ছে পটাশিয়াম। কেমন? পটাশিয়াম। কেমন? তাহলে এখানে তোমরা লিখবে পটাশিয়াম। এরপরে সংক্ষেপ উত্তর দাও। কঠিন ও তরল পদার্থের মধ্যে অণু পরমাণুর অবস্থান কিভাবে ওই পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে? লিখবে যে কঠিনের মধ্যে অণু পরমাণুরা থাকে বেশ সুশৃঙ্খল ভাবে, মানে পরপর একদম সিস্টেমেটিক্যালি কিন্তু সাজানো থাকে, আর পরস্পরের অনেক কাছাকাছি থাকে। দেখো একদম কাছাকাছি কিন্তু রয়েছে। কঠিনের মধ্যে অণু পরমাণুরা কিন্তু মোটেই স্থিরভাবে থাকে না, যে যেখানে আছে সেখানে থেকেই কিছুটা কাঁপতে পারে মাত্র। আর তরলের ক্ষেত্রে দেখো তরলের মধ্যে অণুরা কঠিনের মতো অত সুশৃঙ্খল ভাবে কিন্তু সাজানো নেই, কিছুটা এলোমেলো ভাবে কিন্তু সাজানো থাকে। আর এক্ষেত্রে দেখো অণুরা এখানে অল্প নড়াচড়া করতে পারে, কাঁপতে আর পাক খেতে পারে। কঠিনের চেয়ে তরলের মধ্যে অণুগুলির মধ্যে দূরত্ব সামান্য বেশি। তাহলে কঠিনগুলো কিন্তু ওদের যে অণু পরমাণু সেগুলো টাইটলি প্যাকড থাকে, ক্লোজলি প্যাকড থাকে, কাছাকাছি থাকে, ঘন সন্নিবিষ্ট হয়। তরলের ক্ষেত্রে তাদের যে অণু পরমাণুগুলো সেটা কিছুটা দূরে দূরে থাকে, মাঝখানে কিছুটা গ্যাপ রয়েছে। আর আরো একটা পার্থক্য হচ্ছে এদের যে অণু পরমাণু আছে সেগুলো মোটে স্থিরভাবে থাকে না, সেটা কিছুটা কম্পন দেখায়, মানে কাঁপতে থাকে একটা জায়গায় থেকে। আর তরলের ক্ষেত্রে দেখো এরা কাঁপতেও পারে আবার পাক খেতেও কিন্তু পারে। তাহলে এটা তোমরা লিখে নেবে টেক্সট বইয়ের পেজ নাম্বার 83। অথবা দিয়ে প্রশ্ন প্লবতা কি, এ বিষয়ে আর্কিমিডিসের মতামত উল্লেখ করো। প্লবতার সংজ্ঞাটা ছায়ার বইয়ে ঠিকমতো দেওয়া হয়েছে। দেখো তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে উপরের দিকে বা ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। আর এখানে দেওয়া হয়েছে আরো একটা কোশ্চেন, সেটা হচ্ছে আর্কিমিডিসের মতামত প্লবতা সংক্রান্ত। তার মানে এখানে অ্যাকচুয়ালি আর্কিমিডিসের যেটা নীতি সেটা জানতে চাওয়া হয়েছে। এটা আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি। আর্কিমিডিসের সূত্র যেটা দেখো, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে, তার মানে কোনো স্থির প্রবাহীর মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। তাহলে এটা তোমরা লিখবে। এরপরে তাহলে আমরা যেটা লাইফ সায়েন্সের পোর্শন সেটা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, অধিক উচ্চতা যুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে কি থাকে? এখানে আনসার হবে দেখো লোহিত রক্তকণিকা থাকে। এরপরে একটি বাক্যে উত্তর দাও, কোন জীববিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? এখানে তোমরা লিখবে ডাচ বিজ্ঞানী লিভেন হুক। কেমন? এখানে
লিখবে ডাচ বিজ্ঞানী লিভেন হুক। নেক্সট কোয়েশ্চেন, বেমানান শব্দটি বেশি লেখো। ক্লোরোপ্লাস্টিড, গ্রানা, ক্লোরোফিল এগুলোর মধ্যেই থাকে, তাই না? প্লাস্টিডের মধ্যেই থাকে, কিন্তু সেন্ট্রোজোম হচ্ছে আলাদা কোষীয় অঙ্গাণু, তার মানে এটা হচ্ছে আলাদা। স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, এখানে দেখো শক্তি উৎপাদক কোষ অঙ্গাণু, শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, তাহলে এটার সঙ্গে এটা 1 নম্বর। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। এরপরে 5-1 চলে যাব। উদ্ভিদের ভাজক কলা ও স্থায়ী কলা দুটি করে কাজ উল্লেখ করো। দেখো ভাজক কলার প্রথম কাজ তোমরা লিখবে, ভাজক কলার প্রথম কাজ হলো নতুন অঙ্গ সৃষ্টি করা। আর 2 নম্বর কাজ লিখবে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা। স্থায়ী কলার কাজ হচ্ছে খাদ্য সংশ্লেষ, কমা দিয়ে লিখবে সঞ্চয় ও পরিবহন করা। 2 নম্বর কাজ লিখবে ভার বহন ও দৃঢ়তা প্রদান করা। টেক্সট বইয়ের পেজ নাম্বার হচ্ছে 180। আজকে সেটের শেষ প্রশ্ন, পেশিকোষ এবং স্নায়ুকোষের মধ্যে একটি করে আকৃতিগত ও কার্যগত পার্থক্য উল্লেখ করো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে লিখতে হবে এবং বলেও দিচ্ছি, তোমরা সেভাবে কিন্তু লিখবে। পেশিকোষ ও স্নায়ুকোষের মধ্যে আকৃতিগত পার্থক্য, তোমরা একদিকে বিষয় দেবে, এখানে তোমরা লিখবে, সেকেন্ডে লিখবে পেশিকোষ আর তারপর লিখবে স্নায়ুকোষ। প্রথম পার্থক্যর বিষয়ে আকৃতিগত পার্থক্য বা তোমরা লিখবে আকৃতি নিয়ে। পেশিকোষের ঘরে তোমরা লিখবে পেশিকোষের দুপ্রান্ত ছুচালো, মাঝখানটা চওড়া হয়, আর স্নায়ুকোষটা অনেকটা দীর্ঘাকার হয়, লম্বা সুতোর মতো দেখতে হয়। তাহলে এটা গেল আকৃতিগত পার্থক্য। কার্যগত পার্থক্য, 2 নম্বর পার্থক্যের বিষয়ে তোমরা লিখবে কাজ। লেখার পরে পেশিকোষের ঘরে তোমরা লিখবে যে পেশিকোষের কাজ হলো সংকোচন প্রসারণের জন্য মানুষের স্থান পরিবর্তন করা, খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তরণ, শ্বাসনালীর মধ্য দিয়ে শ্বাসবায়ুর পরিবহন ইত্যাদি। আর স্নায়ুকোষের কাজে তোমরা লিখবে যে এরা পরিবেশ মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ মানে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা মস্তিষ্কে পরিবহন করে। তাহলে এরকম ভাবে তোমরা এই কোশ্চেনটা আনসার লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 9 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে প্রশ্নবিচিত্রা যে সমস্ত সলিউশন গুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।